প্রিয় দর্শক, আমাদের দেশে প্রতি বছরেই কিছু না কিছু ঘটনা ঘটে যেটা একেবারে নিয়মিত। যেমন ঈদে বাস ভিড় হবে, বাজার দর বাড়বে শীতেও, এবং শীতকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে। এইটা যেন একটা ঘটনা, এটা ঘটতেই থাকবে। কিন্তু কেন ঘটে? করাইল বস্তিতে অষ্টমবারের মতো অগ্নিকাণ্ড ঘটল। আমরা এই নিয়ে কথা বলবো। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন রূপালী বাংলাদেশের বার্তা সম্পাদক SI শরীফ। শরীফ, আপনাকে স্বাগত। আপনার একটা আনন্দ সংবাদ আছে যে আপনাদের পত্রিকা নতুন রূপে, আবার নবরূপে ওই জাগ্রত হবার চেষ্টা করলো। আজকে বোধহয় আপনাদের প্রথম বছর নতুন উদ্যোগের, সেটা নিয়ে একটু কথা বলবো। তার আগে পত্রপত্রিকার শিরোনাম পড়ে আপনাকে একটু শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো: দেশে দরিদ্র 3,60,00,000, গণভোটের ব্যালট পেপার হবে রঙিন, হাসপাতালে ভর্তি নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। দৈনিক যুগান্তর: ভোটের আগেই প্রস্তুত হচ্ছে সংসদ ভবন, সুষ্ঠু নির্বাচনে 3 বাধা, অবৈধ অস্ত্র, নাশকতা ও দলীয় কোন্দল। দৈনিক সমকাল: পেশাজীবী সংগঠনের নির্বাচন নিয়ে অনীহা, ভোটের আগে পুলিশে 4 স্তরে রদবদল, ওসি পদায়ন ও লটারিতে। করাইল বস্তিতে ফের আগুন, পুড়ে ছাই কয়েকশো ঘর। কালের কণ্ঠের শিরোনাম: গণভোটের ব্যালট হবে রঙিন, থাকবে পোস্টাল ভোটও, দারিদ্র্য ঝুঁকিতে 6.25 কোটি মানুষ। দৈনিক ইত্তেফাক: দেশে দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে 6,20,00,000 মানুষ, নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ প্রতিদিন: ভোট উৎসবে বাকি 2 মাস, বিএনপির মনোযোগ ইশতেহারে। মানব জমিনের শিরোনাম: বিশ্বব্যাংক কেন বলছে 6 কোটি মানুষ দারিদ্র্য ঝুঁকিতে। বন্দর নিয়ে তারেক রহমানের বার্তা, ভিন্ন কথা বললেন অ্যাটর্নি জেনারেল। রূপালী বাংলাদেশ: নতুন দিনের অগ্রযাত্রায় সত্যই আমাদের শক্তি, ঢামেকে স্বার্থের চাদর। খবরের কাগজের শিরোনাম: আইনি বাধা কাটলো, এবার তফসিল। বাংলাবাজার পত্রিকা: লুটপাটের প্রধান কারিগর MD শিরিন এখনো বহাল, রঙিন ব্যালটে গণভোট, থাকছে পোস্টাল ভোটের সুযোগ। আলোকিত বাংলাদেশ: ডেঙ্গু ভয়ঙ্কর, শহরের সীমানা পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলে সংক্রমণ। দৈনিক করতোয়া: গণভোটে ব্যালট পেপার হবে রঙিন। সময়ের আলো: কেন্দ্র স্থগিত হলেও গণভোটের ফলাফল সংখ্যাগরিষ্ঠতায়, ভোটে নিরাপত্তা চান পর্যবেক্ষকরা, ডিসেম্বরের শুরুতে ফেরার সম্ভাবনা তারেক রহমানের। ইনকিলাবের শিরোনাম: ভোটের ভাগ্য লটারিতে। শরীফ, আজকে আপনাদের পত্রিকার জন্য একটা আনন্দের খবর যে আপনারা নতুন রূপে, নতুন আঙ্গিকে রূপালী বাংলাদেশ প্রকাশ হলো আজকে বোধহয় নতুন উদ্যমের প্রথম বছর। আমাদের রেজানুর ভাই, এটা হচ্ছে যে 5 আগস্ট মানে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের যাত্রা শুরু হয়। এটা হচ্ছে নবযাত্রা বলছি আমরা এই অর্থে যে এটা তো একটা পুরাতন পত্রিকা আমাদের হাত দিয়ে নতুন করে এসেছে। এটা আমরা শুরু হয়েছে 5 আগস্টের পরে, এটা নবযাত্রা আমাদের। এবার এই যে আপনারা আপনাদের শিরোনাম করেছেন নতুন দিনের অগ্রযাত্রায় সত্যই আমাদের শক্তি, সত্য কি বলা যাচ্ছে? সত্য বলা রেজানুর ভাই সবসময়ই কঠিন, চারিদিক থেকে বাধা আসে, বাধা অতিক্রম করে আমরা চেষ্টা করে যাচ্ছি সত্য বলার। আপনি ইতিমধ্যেই দেখছেন বা পাঠক যারা আছে তারা দেখছে, আমরা কিছু চেষ্টা করছি, ভালো কিছু রিপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের তরুণ একটা কর্মী বাহিনী আছে, তারা কাজ করছে ভালো। তো সব মিলিয়ে বাধা থাকবেই, বাধা পেরিয়ে আমরা এগিয়ে যাব, পাঠকের কথা বলবো, পাঠকের মনের কথা বলবো। আর সব কিছুর ঊর্ধ্বে আমাদের দেশপ্রেম। আচ্ছা, দেশপ্রেমটা সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আর আপনি খুব ভালো করে জানেন রেজানুর ভাই যে মিডিয়া ইতিমধ্যেই চেঞ্জ হয়েছে, সময়টাই বদলে গেছে, সবকিছু ডিজিটাল নির্ভর। আমরা চেষ্টা করতেছি ডিজিটাল, অনলাইন, এটাতে আরো গুরুত্ব দিতে, যাতে আমরা আরো পাঠকের দোরগোড়ায় পৌঁছাইতে পারি। রূপালী বাংলাদেশকে আমাদের চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাদের এই নবযাত্রা বেশ আরো এগিয়ে যাক। আর ছাপা পত্রিকার দিনের কথা নিয়ে অনেকেই অনেক কথা বলবার চেষ্টা করেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি একদিন আপনাকে আবার ছাপা পত্রিকার মধ্যেই ফিরে আসতে হবে। তার কারণ ওই যে এইভাবে পড়ার যে আনন্দটা,
আর মোবাইলে এইভাবে পড়ার আনন্দটা একসময় আসলে আপনাকে নতুন ভাবনার জায়গা তৈরি করবে, তাই তো মনে হয় নাকি? অবশ্যই, কারণ ছাপা পত্রিকার যে আবেদন এটা আমার মনে হয় কখনোই হারাবে না। আচ্ছা, বই পড়ার ক্ষেত্রেও যা, ছাপা পত্রিকাও তাই। তো আমরা অনলাইনে হয়তো দেখতেছি, কিন্তু ছাপা পত্রিকার যে মজা বা বই পড়ার যে মজা এটা সবসময় থাকবে, নতুনভাবে ফিরে আসবে আবার। অনেক অনেক ধন্যবাদ শরীফ, আপনাদের অগ্রযাত্রা অনেক সুন্দর হোক। আগুন, মানে বলা হয় না যে আগুনে যদি পুড়ে যায় তাহলে সব শেষ, কিছুই আর থাকে না, নিঃশেষ। বন্যা বা অন্যগুলো হয়তো একটু টান টান দিয়ে বন্যার পানি থেকে কিছু উদ্ধার করা যায়, কিন্তু আগুন থেকে কোনো কিছু উদ্ধার করা যায় না, পুরো নিঃশেষ হয়। এই করাইল বস্তি আগুন লাগে, বছরের পর লাগে, আবার নতুন করে দাঁড়ায়, আবার আগুন লাগলো, আবার বস্তিতে একটা নিঃশেষ হয়ে গেল। এটা কি মনে হয় আপনার, যে আমরা কি একটু অসচেতন থাকলাম, নাকি এটা ঘটবেই, ঘটার কথা ঘটলো? না, এটা যেটা আপনি বলছেন 2013 থেকে 2018 পর্যন্ত আমি একটা পরিসংখ্যান দেখলাম, 7বার আগুন লেগেছে। আচ্ছা, এটা অষ্টম। 24 সালে একটা আগুন ছিল, মেবি আমি ইয়ে করতে পারছি না, 25-এ আবার আমাদের আগুন লাগলো। তো এখানে কতগুলো কারণ জড়িত এই আগুনগুলোর পিছনে। বারবার বলা হচ্ছে, ফায়ার সার্ভিস বলে যাচ্ছে যে এখানে প্রচুর বিদ্যুতের অবৈধ লাইন আছে, আচ্ছা পানির অবৈধ লাইন আছে, ওয়াসার অবৈধ লাইন আছে। তো তার মানে আপনি চিন্তা করেন কয়েক হাজার বসত বা কয়েক হাজার ঘর আছে না, এখানে তো আপনার 95 একর জায়গার উপরে বস্তি, এবং সেখানে সবকিছু অবৈধ, সবকিছু বিদ্যুৎ লাইন অবৈধ, পানির লাইন অবৈধ, সবকিছু অবৈধ। তার মানে এই অবৈধকারীরা একটা ব্যবসা করে। তো হ্যাঁ, ব্যবসা করে। টোটালটাই ব্যবসা। তো এখানে ফায়ার সার্ভিস যতবার আগুন লাগছে, ফায়ার সার্ভিস তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে যে এটা অবৈধ লাইন থেকে তারা হচ্ছে চুলা জ্বালিয়ে বাইরে চলে যায়, বা আগুন যেভাবে বিদ্যুতের লাইনগুলো টানতেছে সেগুলোতে খুব মানসম্মতভাবে সেই সতর্কতা নাই, সব মিলিয়ে আগুন লাগতেছে। আগুন লাগার ফলে এটা পুড়ে যাচ্ছে। গতকালের আগুন যেমন 1500 ঘর পুড়ে গেছে, 1500 ঘর পুড়ে সবাই এখন রাস্তায় খুব মানবতার জীবনযাপন করতেছে। কিন্তু আরেকটা ব্যাপার যেটা বলা হচ্ছে যে এখানে দখল পাল্টা দখলের একটা খেলা নিয়মিত চলে। তার মানে এতদিন যারা দখলে ছিল তারা ভাবলো যে আমরা একটু ঘটনা আবার দখল করি, যখন এখানে সমতল হয়ে যাবে, পুড়ে যাবে, তখন আবার দখল হবে। এইটাই একমাত্র জায়গা যে কারোর জমি না, কিন্তু এখানে সবাই ভাড়া দেয়। এটা অদ্ভুত ব্যাপার। এটা মানে ওই ভাড়া দেওয়ার ইয়েটা, তো শক্তিটা দরকার, যে আমার এখন শক্তি আছে অতএব আমি ভাড়া দেব। একসময় আরেকজন ভাড়া দিত, সেটাই। আচ্ছা, এটা খালি তার মানে আপনি কি রেজিম চেঞ্জের কথা বলছেন? ওই সময় একজন দল ভাড়া দিয়েছে, এখন যারা ভাড়া দিতে চায় তারা এটা পুরো আবার সমতল করে ভাড়া দিবে। এটা বলা হয় রেজনুর ভাই যে এমনই হচ্ছে, যে বাই টার্ন ঘুরতেছে। এক পক্ষ আগুন দিয়ে এটা সমতল করে দিচ্ছে, এরপরে আরেক পক্ষ এসে আবার একই কাজ করতেছে, নিয়ন্ত্রণ। মানে এটা এইভাবে নিয়ন্ত্রণ নেওয়ার একটা খেলা এখানে আছে। মাঝখান দিয়ে যারা হচ্ছে সাধারণ মানুষ, তারা যারা আছে তারা গিনিপিগ হচ্ছে। এবং গতকাল বিভিন্ন টেলিভিশন চ্যানেলের রিপোর্টারদের বক্তব্য যেটা শুনলাম, যে আগুন লাগলে বা এই ধরনের দুর্যোগ হলে কিছু মানুষ থাকে সুযোগ সন্ধানী, ওই উদ্ধারের নামে নিজেরা যায় লুট করার চেষ্টা করে, সেটাও ঘটেছে। এটা ঘটে। কি অমানসিক আপনি। আরেকটা ব্যাপার দেখেন রেজনুর ভাই, সেটা হচ্ছে যে গুলশান, বনানী, এদের জন্য করাইল বস্তিটা খুব বড় একটা ফ্যাক্টরটা এই অর্থে, মানে এরকম একটি সুন্দর জায়গায় কেন এরকম বস্তি থাকে না, এটা আরেকটা অর্থনৈতিক ব্যাপার আছে এখানে। হচ্ছে যে ওই এলাকার যত ধরেন গার্ড, বুয়া, রিক্সা চালক, তাদের এলাকার সবাই থাকে ওখানে। আচ্ছা। তো এখানে যদি এই টাইপের একটা বস্তি না থাকে, যাবে কোথায়? সস্তা শ্রম কিন্তু ওখানে আর পাবে না। আপনার অন্য জায়গা থেকে ওখানে আসতে গেলে তাদের খরচ হবে, টাকাটা বেড়ে যাবে। কিন্তু এই এলাকার জন্য এই বস্তিটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলতেছি না যে ওখানে অবৈধভাবে থাকুক, কিন্তু এটাও গুরুত্বপূর্ণ ওখানে তাদের একটা জায়গা করা। না, ওইটার থেকে শরীফ সবচেয়ে বড় ব্যাপারটা, আমরা তো অগ্রযাত্রার কথা বলি, এখনো কেন বস্তি থাকবে সেটাই তো প্রশ্ন। আর বস্তি থাকলে সেটা নিরাপত্তা থাকতে হবে, আইন শৃঙ্খলা মেনে থাকতে হবে। বস্তি মানে মানুষের আবাসনের জায়গা, সেই জায়গাটা নিরাপত্তা বিহীন যদি হয়। এটা তো ধরেন খুপড়ি একটা ঘর করে ভাড়া দিচ্ছে, কিন্তু যে ভাড়া দিচ্ছে সে কাকে ভাড়া দিচ্ছে? একটা নেতারে ভাড়া দিচ্ছে, বা প্রভাবশালী কাউকে ভাড়া দিচ্ছে, মানে এই জায়গাটা তারও না। এবং এটা সত্য যে এই ভাড়াটা শুধু ওই যে ভাড়া তুলছে সেই পাচ্ছে না, এটা ঘাটে উপরে পর্যন্ত চলে যাচ্ছে, যার জন্য এই ঘটনাগুলো ঘটছে। আমরা এই অনুষ্ঠানে এর চেয়ে বেশি আর আলোচনা করার সুযোগ নেই, তার ছোট অনুষ্ঠান আমাদের। বিশ্বব্যাংকের প্রতিবেদন নিয়ে রিপোর্ট হয়েছে। কেউ বলছে, কারো পত্রিকায় শিরোনাম 3 কোটি 60 লাখ মানুষ দরিদ্র,
আবার কোনো কোনো পত্রিকায় লিখেছে 6 কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে। আচ্ছা 6 কোটি হোক আর 3 কোটি হোক একটা তো খবর, কিন্তু এই যে দারিদ্র্য সীমা বাড়লো, দারিদ্র্যের হার বাড়লো, তো পেটে যদি ভাত না থাকে, ক্ষুধা যদি বাড়ে, তাহলে তো আমি অস্থির হয়ে যাব। তাহলে অস্থির হওয়ার এই প্রতিরোধ করবে কে? না, প্রতিরোধ করবেন এখানে কালকেই প্রতিবেদনটা বিশ্বব্যাংক আর পিআরআই দিয়েছে। 3টা কারণে আমাদের দারিদ্র্য, এটা বলা হচ্ছে প্রাক্কালীন একটা অনুমান, 2025 সালে আমাদের 21% উপরে দারিদ্র্য থাকবে আর কি। সেক্ষেত্রে আপনি যেটা বলতেছেন যে 3 কোটি বা 6 কোটি একটা হিসাব আছে। তো 3টা কারণে বেসিক্যালি দারিদ্র্যটা বাড়তেছে। একটা কারণ হচ্ছে যে আপনার মজুরি বৃদ্ধি হয় নাই, আমাদের যেটা হওয়া দরকার ছিল সেটা হয় নাই সময় অনুযায়ী। কর্মসংস্থান বাড়ে নাই। আরেকটা হচ্ছে আপনার হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি। আচ্ছা, 3টা কারণে হচ্ছে আপনার দারিদ্র্যটা বেড়ে গেছে। আরেকটা যেটা হচ্ছে যে 2023-24 সালে কর্মসংস্থান প্রায় 20 লাখ মতো কমেছে। আচ্ছা, ওই করোনার সময়? হ্যাঁ, না, করোনার পরবর্তী ওই সময় তো ছাটাইটা হয়েছে বেসিক্যালি সব জায়গায়। আচ্ছা, 2025 সালে গিয়ে বলা হচ্ছে যে এটা 8 লাখ মতো কমবে। আচ্ছা, তো এই ইফেক্টটা পড়ছে সরাসরি তরুণ জনগোষ্ঠী আর নারীদের উপরে। কারণ একটা ফ্যাক্টরিতে যখন দেখবেন যে 5 জন শ্রমিক আছে, 2 জন নারী ওয়ার্কার, 3 জন হচ্ছে মেল ওয়ার্কার, তো আমরা আগে নারীর উপরে একটা খড়গ রাখি। হ্যাঁ, খড়গ রাখি না, আপনাকে দিয়ে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ধরেন এই ইফেক্টটা সরাসরি তাদের উপরে গিয়ে পড়ছে। এখন যেটা হচ্ছে যে আবার দেখেন বাজারে গেলে বোঝা যাচ্ছে যে মূল্যস্ফীতি কারে বলে, যে সবজির দাম সব কিছু 100 টাকার উপরে, ডিমের দাম 140 টাকা 35 টাকা করে, মুরগির দাম বেশি, মানে এটা তো কিনে খেতে হবে। সব মিলে দারিদ্র্য এভাবে বেড়ে চলেছে রেজানুর ভাই। এ থেকে বের হওয়ার যেটা পথ এরাই বলতেছে বা আমরা মনে করি যে কর্মসংস্থান অবশ্যই বাড়াইতে হবে, মূল্যস্ফীতিতে লাগাম দিতে হবে, যার যেটা ন্যায্য পাওনা সেটা দিতে হবে। না, আপনি যে 3টার কথা বললেন, মানুষের জীবন মানের উন্নয়নের জন্য তো এই 3টা জিনিস খুবই অপরিহার্য। এবং এই দেশের মানুষের একটা লক্ষণ আছে, খুব ভালো লক্ষণ, আপনি তাকে পেটটা শান্তিতে রাখেন, ক্ষুধা যেন না থাকে, আপনি দেখবেন সে নির্বিঘ্ন, আপনার কোনো ক্ষতি করবে না। কিন্তু পেটের ক্ষুধা কিন্তু অনেক বড় ক্ষুধা। অনেক ধন্যবাদ। যুগান্তরের শিরোনাম হয়েছে নির্বাচন নিয়ে, তো আমরা অনেক কথা বলছি এখন। সুষ্ঠু নির্বাচনের 3 বাধা, একটা হলো অবৈধ অস্ত্র, নাশকতা আর দলীয় কোন্দল। আচ্ছা, দলীয় কোন্দল তো রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিক দলগুলোর ব্যাপার, এটা কিভাবে তারা সামলাবেন। আর অবৈধ অস্ত্র আর নাশকতা, এটা তো রাজনৈতিক দলগুলো সামলাতে পারবেন আমার ধারণা, এটা তো সরকারকে সামলাতে হবে। তো এই নির্বাচনের আগে কি আমরা আশা করতে পারি যে এই উপসর্গগুলো দূর হবে? না, যেটা আমার মনে হয় বা আমার ব্যক্তিগত অভিমত, যে 5 আগস্টের আন্দোলনের সময় আমাদের বেশ কিছু অস্ত্র লুট হয়েছে। সেই অস্ত্রগুলো উদ্ধারে সরকার পুরস্কারও ঘোষণা করেছে, কিন্তু সেটার ফল খুবই শূন্য, মানে খুবই কম, যেটা সরকার এভাবে অস্ত্রগুলো রিকভার করতে পারে নাই। এর সঙ্গে সীমান্ত পথে কিছু অস্ত্র যুক্ত হয়েছে, এটা গোয়েন্দা রিপোর্ট আর কি বলা হচ্ছে। তো নির্বাচনে কেন্দ্র করে তো সবসময় আন্ডারওয়ার্ল্ড বলেন বা সন্ত্রাসীরা একটা প্রভাব বিস্তার করে। হ্যাঁ, এবং ওরা তো এটাকে বেছে নেয়। হ্যাঁ, বেছে নেওয়ার 2টা কারণ হচ্ছে যে এই সময় প্রভাব বিস্তার করবে, দ্বিতীয় হচ্ছে যে দল ক্ষমতায় আসবে বা যে পার্টি ক্ষমতায় আসবে তাদের সঙ্গে তারা যুক্ত হয়ে যাবে পরবর্তীতে তাদের দিনগুলো ভালোভাবে পার করার জন্য। তো সেটা যদি সরকারিভাবে, আবার আপনি যেটা বললেন নাশকতার কথা, নাশকতা যে যেমন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে আগে পরে যে ঘটনাগুলো ঘটলো, সরকার যে খুব করেছে, মানে ভালোভাবে এগুলো হ্যান্ডেল করছে, এটা তো আমি বলতে পারতেছি না। কারণ এত ঘটনা তো ঘটছে, ঠিকই বাসে আগুন দেওয়া হয়েছে, মানুষ মারা গেছে, পেট্রোল বোমা হামলা হয়েছে, এগুলো তো হয়েছে। এখন নির্বাচন সামনে রেখে যে এগুলো বাড়বে না বা নির্বাচনের সময় এগুলো হবে না, এই মুহূর্তে তো এটা বলার সুযোগ নাই। তবে হ্যাঁ, সরকার যদি এখনো শক্তভাবে করে উদ্যোগটা নেয়, সেক্ষেত্রে এগুলো প্রতিরোধ করা সম্ভব। না, আপনি যদি একটা মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলবার চেষ্টা করছেন যে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের এবারে নির্বাচন হবে সর্বশ্রেষ্ঠ সুন্দর নির্বাচন, তো সেটা যদি আপনি করতে চান তাহলে তো নির্বাচনে যারা যাবে তারা ভয় ভীতিহীন পরিবেশে তাদের অবশ্যই, এবং সেটা একেবারে সুন্দর পরিবেশে তৈরি করতে হবে। এর মধ্যে রেজানুল ভাই, কালকে 2টা ঘটনা ঘটছে, এটা আমাদের জন্য খুবই পজিটিভ সাইন নির্বাচন কেন্দ্র করে।
ফখরুল বলছে যে এখন যে নির্বাচনী পরিবেশ আছে খুবই সুষ্ঠু পরিবেশ। হ্যাঁ, উনি বলেছেন ঠাকুরগাঁও বলেছে নির্বাচনের জন্য আমরা উত্তরণের গণতান্ত্রিক উত্তরণের পথে আছি। এটা একটা ভালো কথা। আরেকটা কাজ যেটা কালকে হয়েছে যে এই প্রথম সম্ভবত যে লটারির মাধ্যমে 64 জেলার এসপি নির্বাচন করা হয়েছে, তাদেরকে পদায়ন করা হবে। এটা খুবই ভালো উদ্যোগ। কিন্তু মাননীয় ফখরুল ইসলাম আলমগীর যেদিন কথাটা বললেন সেই দিনে দেশের বিভিন্ন জায়গায় তাদের দলীয় কোন্দলও দেখেছি আমরা। এটা তো চলতেছে, এইটা তো আবার একসাথে এটা মানানসই হয় না। তো সেই জায়গাটাতে একেবারে আলোচনাটা হওয়া খুবই জরুরি দরকার। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আপনি নিশ্চয়ই, আমি শিরোনামটা পুরো শুনিয়েছি, হাসপাতালে ভর্তি নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। এখানে বলা হচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফুসফুসে নতুন করে সংক্রমণ ছাড়াও কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় তিনি ভুগছেন। উনি তো এর আগেও হসপিটালে ভর্তি ছিলেন, মাঝখানে লন্ডনে চিকিৎসা নিয়ে আসলেন। সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান থেকে উনি বাসায় যাওয়ার পরে তারপরে আবার অসুস্থ হয়েছেন। ওনার তো অনেকগুলো রোগ আমরা জানি, আর্থ্রাইটিস সহ অনেকগুলো রোগ। এবার ফুসফুসে সংক্রমণের একটা খবর পেয়েছি। পজিটিভ ব্যাপার হচ্ছে কালকে ওনার এটা কিছুটা উন্নতি হয়েছে এবং ওনার ক্যাবিনে রেখে হচ্ছে এখন চিকিৎসা চলতেছে। আমরা তার আশু রোগ মুক্তি কামনা করি। উনি আমাদের মাঝে মানে খুব সুন্দর এবং হাস্যজ্জ্বল থাকুক। আমরা সামনে যেটা সুন্দর সময় আসছি সেটাতে তাকে আমরা যেন সঙ্গে পাই, সেটা একেবারে শেষের দিকে একটা প্রশ্ন করি আপনাকে। আপনি যে পত্রিকাটি চালান সেই পত্রিকাটাও তো তরুণদের সমাবেশ। আপনি বলছিলেন যে তারুণ্যই এখন শক্তি। এই যে তারুণ্য শক্তি, তারুণ্যর একটা গণবিপ্লব ঘটালো, গণ অভ্যুত্থান ঘটালো, সব কিছু মিলিয়ে তারুণ্যদের একটা রাজনৈতিক দল হলো। আপনার বিশ্লেষণটা কি? তরুণরা কি সৎ পথে আছে? সঠিক পথ যেটা না, সঠিক পথ বলতে তারা তো আন্দোলন করলো, তাদের আন্দোলনের সাড়া দিয়ে তো সবাই আসলো, কিন্তু তারা কিছু বিতর্কিত কাজের মধ্যে করে ফেলেছে, তারা বিতর্ক তৈরি করছে। আপনি কি যারা রাজনৈতিক দল করছে তাদের কথা বলছি, তারা কিছু বিতর্কের জায়গা তৈরি করছে। তাদেরকে কেন্দ্র করে সাধারণ মানুষ বা পরিবার বলতেছে এই অর্থে তাদের বাবা মা তো ছিলই সাথে, তাদের সাথে তাদের যে একটা আশা ছিল যে এই ছেলেগুলো বা এই তরুণরা একটা ভালো কিছু করবে। তো এই বিতর্কগুলো হওয়ার কারণে তাদের জায়গাটা এখন একটু মানে পিছনের দিকে চলে যাচ্ছে। আমি মনে করি যে এখনো সময় আছে, তারা যদি সেইভাবে কমিটেড থাকে তাদের কাজের প্রতি বা তাদের যে ম্যান্ডেট সেই জায়গা যদি ঠিক থাকে তাহলে আবারও তারা ব্যাক করে ভালো কিছু করবে। আপনি যেটা বলছেন তারা তো একটা সম্ভাবনার জায়গা তৈরি করেছে এবং সেই সম্ভাবনার জায়গাটা তৈরি করে ধরে রাখবার জন্য যে দলীয় ঐক্য এবং যে শিষ্টাচার, শালীনতা, সেটাও বোধ করি জরুরি দরকার। আমি সেটাই বলতেছি যে আপনার সেই জায়গাগুলো যেন তারা ধরে রাখতে পারে আর কি। বাংলাদেশের অর্জনের জায়গায় যদি আপনাকে বলি, যেহেতু আপনাকে পাওয়া গেল সেজন্য এই প্রশ্নটা করতে চাই যে শিক্ষাঙ্গনে করোনাকালীন সময়েও খুব অস্থিরতা ছিল, তারপরে এই অভ্যুত্থানেও শিক্ষাঙ্গনই ক্ষতিগ্রস্ত হইল অনেকটা, তারপরে শিক্ষাঙ্গন চালু হয়ে গেল। আমরা এখনও বলতে শুনি ছাত্রছাত্রীরা শিক্ষাঙ্গনে এখনও সেই আগের মতো কি বলবো আন্তরিক না। বিসিএস পরীক্ষার সময়টা কবে হবে না হবে সেটা নিয়েও যারা বিসিএস পরীক্ষা দিবেন তারা আন্দোলন করছেন। লাঠিপিটা হলো, জল কামানো কালকে তাদের উপর ছোড়া হয়েছে। তাহলে একটা পরীক্ষা পিছানোর জন্যে যারা বিসিএস পরীক্ষা দিবে তাদের কিন্তু আমি কল্পনার মধ্যে দেখি তারা সমাজের মানে বিশেষ করে প্রশাসনের অনেক বড় বড় জায়গায় কিন্তু তারা ঢুকবেন। তা আমি কিন্তু ওইটা একটু মেলাতে পারি না যে ওই ছাত্রছাত্রীরাই যখন প্রতিবাদ করেন, জল কামানের শিকার হন, তাহলে তাদের যে মনোভঙ্গিটা সেটা কেমন দাঁড়ায়? না, এইটা আপনি দেখেন গত এই যে নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরে, দায়িত্ব নেওয়ার পরে সবকিছু আমাদের রাস্তা কেন্দ্রিক হয়ে গেছে। দাবি কিছু হলে রাস্তায়। আপনি যেটা বলতেছেন যে বিসিএস এর পরীক্ষা পেছানো, ওদের দাবি হচ্ছে যে আগে যখন প্রিলিমারি দেওয়ার পরে কয়েক মাস থাকতো, আমরা 2 থেকে 16 মাস সময় পেতাম, এখন এটা একদমই কমে গেছে, পরীক্ষা এই জন্য পেছাইতে হবে। তো প্রধান উপদেষ্টা মাঝখানে যেটা কাজ করছিল একটা যে বিসিএসটা একদম ভাগ করে দিছে যে এই সময়ে প্লি হবে, এই সময়ে রিটার্ন হবে, এই সময় ভাইবা হবে, মানে পরীক্ষার বছরটা হ্যাঁ, মানে রুটিনটা করে দিছে। এটা খুবই ভালো উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ। তো এটা যারা করতেছে প্রথম দিকে তো মানায় নিতে কষ্ট হচ্ছে তাদের, কিন্তু শুরু করতে হবে। তবে আপনি যেটা বললেন যে হ্যাঁ বিসিএস মানে কি,
সবচেয়ে ক্রিম স্টুডেন্টগুলো, একদম মেধাবী ছাত্রছাত্রীগুলো ওখানে যাচ্ছে, রাষ্ট্রের হাল ধরবে। তাদের এটা নিয়ে আসলে মাঠে থাকা ঠিক না, তাদের আসলে না মাঠে থাকা ঠিক নাও না, তাদের আন্দোলনের পরিকল্পনা বা ধরনটা বোধ করি বদলানো খুব জরুরি। এটা আমি বলতে চাইছিলাম যে সে ধরেন তারা দিত, আপনার স্মারকলিপি দিত। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রূপালী বাংলাদেশের সাফল্য কামনা করি। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।